রেডিও ভূমি 92.8 FM। প্রথম যখন আমরা কাজ শিখেছি বা কাজ এখনও করছি, আমরা শুরুতেই জেনেছি যে তুমি একটি শিপে উঠেছো, এই শিপের ক্যাপ্টেন, পরিচালক। তো আমি আজকে এক ক্যাপ্টেনের সঙ্গে বসেছি, যেই ক্যাপ্টেন বর্ডার পেরিয়ে গেছে, যেই ক্যাপ্টেন দেশের এবং বছরের সবচেয়ে পিক সময়ে চমৎকার একটি ছবি দর্শককে উপহার দিয়েছে। ঈদের মধ্যে এই ঈদ আনন্দে, এবং অনেকে বলে ছোট ঈদ বড় ঈদ, কাজে এটি বড় ঈদ, ঈদ উল ফিতরে রাক্ষস নিয়ে এসেছে মেহেদী হাসান হৃদয়। কেমন আছেন ভাই? খুব ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার হৃদয় আমার জায়গা কবে হবে বলেন? আপনার জায়গা অলরেডি আছে। আমি আপনার অভিনয়ের ফ্যান বলা যায়, অনেক কাজ আপনার দেখছি, তখন থেকেই আপনি আমার হৃদয়ে আছেন। এই তো যাক, হৃদয় থেকে স্ক্রিন আসছে শিগগিরই। এই যে ধরে আপনারা যে দৌড় দিলেন 5 জন, হ্যাঁ, আমি আজকেও এক অভিনয় শিল্পীর কল পেলাম, এবং সে কল দিয়েই, দোস্ত আমরা কিন্তু এখনো 1 নম্বরে। এটা ভালো, হ্যাঁ, আমি সত্যি খুব মজা পেলাম যে আচ্ছা ঠিক আছে। এখন এই যে 5টি ছবির মধ্যে, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আই টুক ইট ভেরি পজিটিভ। এখন আপনি আপনার বিচারে কত নম্বরে আছেন? আমি আমার বিচারে 1 নাম্বার। আমি এটা একটু ব্যাখ্যা করতে চাই। ধরেন 5টা ফিল্মে আমার দেশের ফিল্ম, আমার ফিল্ম, তো 5টা ফিল্মের মধ্যে আমি আর বাকি পরিচালকের সিনেমাও যদি 1 নম্বরে যায়, সেটাও আমার ফিল্ম। সো ওই হিসাবে আমি 1 নম্বরে আছি। এই যে ছোটবেলা শিক্ষকরা বলেছিল যে পরিচালক ক্যাপ্টেন সাধে না, এই ক্যাপ্টেন আমার উত্তর হয়েছে, এবং সকল ক্যাপ্টেন এক হয়ে গেছে। অবশ্যই আমরা এই স্ট্রাগলটা তো হৃদয় আমাদের অনেক দিনে, যে বাংলা ছবি নিয়ে আমরা এভাবে অনেক দূর যাব। আপনার আমার শৈশব কিন্তু নিয়মিত হলে গিয়ে কেটেছে, এবং আমারও মনে হয় যে আপনিও প্রথম হলে নিশ্চয়ই আপনার বাবা মার সঙ্গে গেছেন, তাই না? সেই কালচার থেকে আমরা যেমন আমাদের সন্তানকে নিয়ে যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, বা আমাদের আগের একটা আমার সন্তানদের আগের জেনারেশনও যায়নি হলে, এটা ব্যর্থতাও বলা যেতে পারে। সেইখানে ধরেন এখন আবার যে হলমুখী, এই যে ঈদ উৎসবের পাশাপাশি একটা সিনেমা উৎসব শুরু হয়েছে, এবং এটি আরও বাড়বে। এর মধ্যে তো প্রতিযোগিতা লাগবে, প্রতিযোগিতা ছাড়া তো আসলে আগানোও যাবে না। তো এটির পিছনে আমি তো মনে করি যে আপনাদের জেনারেশনের, আপনার নায়িকার সঙ্গে আমি কথাটি বলছিলাম যে আসলেই খুব আপনাদের কন্ট্রিবিউশন অনেক বেশি হৃদয় ভাই, এবং আপনি নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন হৃদয় ভাই। আপনি যদি মানে 2-1টাও যদি বলেন, আমি খুব খুশি হব আজকে যে আপনার স্ট্রাগল, আপনি কোন পর্যায়ে আসলে স্ট্রাগল করতে হয়েছে সিনেমার জন্য, শুধু টাকার জন্য না। কিন্তু আসলে স্ট্রাগলের কথা যদি বলতে যাই, তাহলে তো আসলে একদম যখন ফিকশন বানাই টেলিভিশনের জন্য, তখন থেকে আসলে স্ট্রাগলটা শুরু হয়েছে। থিয়েটার থেকে শুরু হয়, থিয়েটার করি, দেন অ্যাসিস্ট করি ফিকশনে, তারপর একটা সময় নির্মাণ শুরু করি। আস্তে 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 প্রায় 12 বছরের মতো আসলে নাটক নির্মাণ করি আমি। দেন একটা পয়েন্টে মনে হইলো যে না, এখন আসলে আগে থেকেই হচ্ছে যে ফিল্ম বানানোর একটা স্বপ্ন দেখতাম, তো আসলে তখন তো আসলে ঠিক টাইম ছিল না। তখন ঠিক টাইম তখন যদি বানাইতাম হয়তো বা আজকে একটা বরবাদ হয়ে উঠতো না। তো যখন মনে হয়েছে যে না, আসলে এখন বানানো উচিত, আমি মনে হয় পারবো, দেন সিনেমাটা শুরু করতে আমার কষ্ট হয় নাই। সত্যি কথা বলতে, সিনেমাটা আমার পেতে কোনো কষ্ট হয় নাই। আমি সাকিব ভাইকে গল্প শোনাইছি, ওই জায়গায় আমার ডেট হয়ে গেছে, প্রডিউসারও হয়ে গেছে, ওইগুলো প্রবলেম হয় নাই। কিন্তু সিনেমাটা বানাইতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক কিছু করতে হয়েছে। সো এই তো। আচ্ছা, ধরেন আপনার সিনেমার আর্টিস্ট তো সিয়াম, এখন আপনি এই ছবির জায়গায় তোকে রেখে না রেখে যদি আমরা কথাটা বলি, সেটা হচ্ছে আমি গতকালকে আরেকটি মন্তব্য পেয়েছি যে বাংলাদেশের নেক্সট কমার্শিয়াল হিরো হবে সিয়াম। এখন আমরা যে আর্টিস্টদেরকে দেখছি লিড রোল করছে বা হিরো করছে ফিল্মে, আমি যদি, এবং আমরা শাকিব খানকে সবাই ওই জায়গা দিয়েছি, উনি ওই জায়গায় বিলং করেন যে আমাদের নাম্বার 1 বলে। তো আসলেই কারণ শাকিব খানের বয়সের সঙ্গে তো পার্থক্য আছে, সিয়ামদের অনেক ছোট। তো নেক্সট আসলে আপনি কাকে দেখতে পান কমার্শিয়াল জায়গায়?
আমি আসলে ধরেন আমার তো সাকিব ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, ওনার ব্যাপারে তো আর কিছু বলার নাই, উনি তো সবাই জানি আমরা। এরপরে তো সিয়ামের সাথে করা হইলো। সো সিয়ামের সাথে আমি কাজ করে যতটুকু বুঝলাম, আমি নিজেও যে অনেক বুঝি তা কিন্তু না। আমি মাত্র 2টা সিনেমা বানাইছি, হয়তো বা আরও 8-10টা সিনেমা বানাইলে হয়তো আমি কাউকে জাজ করতে পারবো যে এ নেক্সট সুপারস্টার হতে পারবে, ও নেক্সট সুপারস্টার হতে পারবে। সাকিব ভাইয়ের একটা কথা ধরে আমার কাছে মনে হয়েছে যে সিয়াম নেক্সট সুপারস্টার হইতে পারে এবং হবে, ওর মধ্যে ওই ব্যাপারটা আছে। তো আমি কাজ করতে যখন গেছি, আমি যতটুকু বুঝলাম, আমার কাছে মনে হয় ও কমার্শিয়াল হিরো হিসাবে সামনে একটা অবদান রাখবে ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা, আমি কিন্তু আপনাকে মোটেই প্রতিযোগিতার জায়গা থেকে, কারণ আমি দেখেছি এটা ডিরেক্টরে সবচেয়ে ভালো পারে। যেমন এখন বাংলাদেশে রহমতুল্লাহ বাসু একজন ভালো আর্ট ডিরেক্টরদের মধ্যে একজন। এই রহমতুল্লাহ বাসু বা এই যে ইরফান রেজা শিবলু এখন গান গায়। তো আমরা যখন একই থিয়েটারে করেছি, এই ডিরেক্টর দেখেছি আমার নীলু স্যার, সে বলেছে যে বাসু তুই এই সেটটা কর। মানে ডিরেক্টর না ভালো বোঝে তার মেটেরিয়ালটা আসলে কোথায় সেট করতে হবে। এবং আমরা তো দিন শেষে আপনাদের মেটেরিয়াল, সো আপনি আমার টুলসটাকে নিয়ে আপনি ব্যবহার করেন বা আমি আমার টুলসকে নিয়ে আপনার সঙ্গে অ্যাপিয়ার। আমি কিন্তু ওই জায়গা থেকেই বলেছি, যদি আমরা সম্ভাবনা দেখি যে না সিএমের মধ্যে সম্ভাবনা আছে, নিশ্চয়ই আমাদের সবার দায়িত্ব পড়ে ওকে আরও এফোর্ট দেওয়া, আরও সাপোর্ট দেওয়া। আমি কিন্তু ওই জায়গা থেকে আসলে শুরু করেছি। সো আমরা আসলে সিএমকে নিয়ে এরকমভাবে ভাবতে পারি বা আমরা আশাবাদী হতে পারি। নিঃসন্দেহে ভাবা যাবে। দেখেন আপনি রাক্ষসে তো চারদিকে ওর প্রশংসা হয়ে যাইতেছে, সবাই বলতেছে যে কমার্শিয়াল ফিল্মে আসলে একটা হিরোই, আমার বিশেষ করে রাক্ষস আসলে ওয়ান ম্যান শো। সো ওই জায়গায় যেহেতু সে করতে পারছে, তার মানে এবং দর্শকের খুব ভালো একটা সাড়া পাচ্ছে। কেউ এখন পর্যন্ত বলে নাই ও আসলে ফেল করছে, সবাই বলছে যে 100তে 100 করছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে না, ও পারবে এবং আরও নির্মাতাদের উদ্যোগ নেওয়া উচিত ওকে নিয়ে কমার্শিয়াল ফিল্ম বানানোর জন্য। কত টাকা লাভ করবেন বলে মনে হয়? আমার লাভ লস যদি আপনি বলেন, তাহলে আমার লাভ লস আছে দর্শকের কাছে। ওরা আমার ভালোবাসা দিলে আমার লাভ, ওরা যদি ফাইন্যান্সিয়াল লাভ হবে, ফাইন্যান্সিয়াল লাভ সিনেমা সেটা তো প্রডিউসারের কাছে। কত করতে পারবে প্রডিউসার? আসলে আজকে তো 6ষ্ঠ দিন চলতেছে, বিজনেস হবে, কত টাকা বিজনেস হবে এটা তো আসলে আমি বলতে পারবো না, তবে সিনেমাটা বিজনেস করে বের হবে, ব্যবসা হবে। এটি কিছু বিষয় আসলে সরাসরি কথা বলা উচিত। এবং সারা পৃথিবীতে কিন্তু আমরা দেখি তো বক্স অফিস, এটি এত টাকায় বানিয়েছে, এত টাকা প্রফিট করেছে, এগুলো বলতে হবে। দিন শেষে আসলে অর্থনৈতিক রিটার্নটাও দরকার। আমরা শিল্পীরা বা ডিরেক্টররা অনেক বেশি ভালোবাসা খুঁজি, ভালোবাসার পেছনে অর্থের প্রয়োজন হয়, ভালোবাসাকে লালন পালন করতে অর্থের প্রয়োজন হয়। তো এই জন্যই, এবং দিন শেষে অনেক কিছুই মাপকাঠি আসলে অর্থ। তো এই ঈদে যে ছবিগুলো এসেছে, আমি খুবই আশা করব প্রত্যেকে ভালো ব্যবসা করবে, কারণ এই 5কে 10 করতে হবে, 10কে 100 করতে হবে, এটির পিছনে অবশ্যই অর্থ প্রয়োজন এবং অর্থ লগ্নিকারীও প্রয়োজন অবশ্যই, এবং ব্যবসা না থাকলে আসবে না। এবং এটা আমারও যেটা মনে হয় যে এই মিলেনিয়ামের শুরুতে বা 90 দশকের শেষের দিকে আমরা একটু বোধ হয় এটাকে একটু আমরা উদাসীন হয়ে বোধ আমাদের ক্ষতিই হয়েছে। আমরা অর্থটাকে একেবারেই গুরুত্ব দিইনি, যার কারণে ভালো লগ্নিকারক কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আসে, এবং যার কারণে কিন্তু নাটক 11 লাখ 12 লাখ টাকা থেকে 2 লাখ টাকায় নেমে এসেছে। হ্যাঁ, শুটিং আমরা একটা সময় 7-8 দিন করেছি, আমরাই আবার 2 দিনে সিঙ্গেল নাটক করেছি। নাভিশ্বাস উঠে যেত, কন্টিনিউটি ভুল হতো, হ্যাঁ কিছু করার নাই তো, 2 দিনে কী করে। তারপরে এই যে আপনি যে বললেন যে অ্যাসিস্ট্যান্ট আমরা, এবং আমি না মাঝে মাঝে খুব অপরাধ বোধে ভুগি, তার তো কোনো জব ডেসক্রিপশন নাই। একজন সহকারী পরিচালক আসলে তার কী দায়িত্ব, ও দেখি সবই করে, হ্যাঁ জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সে সবই করে। তো খুব স্বাভাবিক, আমার যদি ওখানে 5 জন লোককে অ্যাসাইন করার ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতো, তাহলে তোমার একজনকে সব কাজ করতে হয় না। আসলে অর্থের প্রয়োজন আছে। প্রত্যেকটি ছবি ব্যবসা করুক, এবং এটি ব্যবসায়িক পণ্যও হোক। আর্ট অনেক বড় ব্যবসার পণ্য হতে পারে। আমি এনকারেজ করছি এটাকে শুধু ব্যবসা করতে, কিন্তু ব্যবসা ছাড়া আর্টও বাঁচবে না। সত্যজিৎ রায়ও কিন্তু বিজ্ঞাপন তৈরি করেছেন, এটি কিন্তু কেউ বলে না। সেটাই। তাহলে তো ঈদে তো আপনার সবচেয়ে মানে সিনেমা হল ছাড়া কোথাও যেতে পারেননি? না, সিনেমা হল পরিবারকে সময় দিতে পেরেছেন? একদমই না। পরিবারে কে কে আছে আপনার? আম্মাই আছে, আমার বাবা নাই, মা আর আমি, ভাই বোন বলতে একাই। একমাত্র সন্তান আপনি, সকল সন্তানই মায়ের কলিজার ধন। তো মাকে আপনি টাইম দিতে পারেন না? না, ওই তো রাতে মাকে নিয়ে হলে গেছেন? না, আম্মা এখনো হলে যায় না। আম্মা আসলে তার মার সাথে, তার ভাইদের সাথে, আজকে এই বাসায় কালকে বাসায় একটু যা হয় আর কি, ঈদের সময় একটু ঘোরাফেরা, ওই তো যাচ্ছে। মাকে নিয়ে হলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, অবশ্যই যেতে ইচ্ছে করে এবং যাবো সামনে।
আমার জীবনে কিন্তু সবচেয়ে ভালো দর্শক ছিল আমার মা, হ্যাঁ আমার আম্মা। এবং এত শিশুর মতো ফোন দিয়ে বলতো যে যে আজকে যে নায়িকাটার সঙ্গে করলা এটা সবচেয়ে ভালো, তুমি এর সঙ্গে বেশি বেশি করে, এর সঙ্গে তোমাকে মানিয়েছে বেশি। এরকম কিন্তু বলতো। মা যখন আসলে প্রশংসা করে তখন না আসলে মনে হয় যে মানে এর থেকে বড় ইয়ার হয় না। আবার রিভার্সও বলতো, কোনো একটা হয়তো পছন্দ হয়নি, ফোন দিয়ে বাবু এই নায়িকাটা কেমন জানি। এবং আমি কোনো একটি কাজ এখন হলে আমি মানে দর্শকের জায়গায়ও মাকে মিস করি। তিনি নেই, আমাকে ছেড়ে চলে গেছেন অনেক আগে, 9 বছর হয়ে গেছে। এইটা আসলে অনেক বড় কষ্টের। এতে হবে আপনি মাকে নিয়ে যান, যাবো যাবো ইমিডিয়েট হলে যান। যাবো যাবো যাবো। আপনার সিনেমার জন্য, রাক্ষসের জন্য শুভকামনা থাকলো, সারা জীবনের জন্য শুভকামনা থাকলো, আর আমাকে নিয়ে যে ছবিটি করছেন ওই ছবির জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ভালো থাকবেন।